সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফএসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা দুটো বিষয়কে আলোচনার জন্য স্থির করেছি, নির্ধারিত করেছি। এর মধ্যে আমরা দেখছি যে সরকার, পার্লামেন্টে সরকারি এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের উত্তেজনা চলছে এবং এরই ধারাবাহিকতায় বিরোধী দল রাজপথে নানা কর্মসূচি আবার শুরু করেছে এবং বলা হচ্ছে যে জুলাই জাতিসংঘে প্রতারণা করা হয়েছে। এর প্রতারণার মাধ্যমে সংসদের যাত্রা শুরু করেছে বিএনপি, এই জাতীয় অভিযোগ আসছে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে আজকের একটি অনুষ্ঠানে। এবং নাহিদ ইসলাম বলেছেন, আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। আর এর বাইরে আরেকটা বিষয়, আমরা আন্তর্জাতিক অঙ্গনে আমরা দেখছি যে ইসলামাবাদে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠক কোনো ফল নিয়ে আসতে পারেনি। যদিও দীর্ঘ আলোচনা হয়েছে, 21 ঘন্টার আলোচনা হয়েছে, কিন্তু আলোচনার পর কোনো সিদ্ধান্ত ছাড়াই, কোনো চুক্তি ছাড়াই আলোচনা ভেঙে গেছে কিংবা স্থগিত হয়ে গেছে। এই নিয়েও আমরা আলোচনা করব। এর প্রেক্ষিতে বাংলাদেশে এই ইরান যুদ্ধের কি প্রভাব পড়তে পারে, এসব নিয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে দুজন অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা জানি আসাদুজ্জামান ফুয়াদকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। আর আমাদের সাথে আছেন অনেক সাধারণ সম্পাদক এবি পার্টির, আমার বাংলাদেশ বা এবি পার্টির, এবং আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ হাসনাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যেমনটি বলছিলাম যে বিরোধী দল সংসদের পাশাপাশি রাজপথে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এত তাড়াতাড়ি আবার রাজপথের কর্মসূচি নিয়ে বিরোধী দল, আপনি কিভাবে দেখছেন এটা নিয়ে? ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতি তো আসলে সংসদমুখী হয়নি। মানে সংসদ যেটা মানে সেন্টার অফ পলিটিক্স হবার কথা, সেই পলিটিক্যাল গ্র্যাভিটিটা তৈরি হয়নি স্যাডলি। লম্বা সময় এখানে ভোট নাই, গণতন্ত্র নাই, আবার হয়, আবার নির্বাচন নাই। ধারাবাহিকতাটা না থাকার কারণে যেটা হচ্ছে যে আপনার রাজপথ টেনে নিয়ে আসে আর কি। দ্বিতীয়ত হচ্ছে বিএনপির ব্রুট মেজরিটি থাকবার কারণে যেটা হচ্ছে বিএনপির কাছ থেকে আমরা কিছু অপ্রত্যাশিত আচরণ দেখতে পাচ্ছি, যেটা আমরা আশা করি নাই। ধরেন বিএনপি দুর্নীতি করবে, বিএনপি যাচ্ছে তাই প্রমোশন বাণিজ্য করবে, এরে ওরে ওখানে অযোগ্য লোক টাকা পয়সা দিয়ে বসাবে, এগুলো আমরা সবাই ধরে নেই যে এগুলো করবে সে ক্ষমতায় আসলে। সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে। কিন্তু জুলাই জাতীয় সনদের ব্যাপারে যেই লেভেলে ঐক্যমত্য ছিল, সবাই মিলে কথা বলে একটা সনদ করা হয়েছে, রেফারেন্ডাম হয়েছে, সেই লেভেলে বিএনপি এটাকে ডিজাউন করবে সবচেয়ে ক্রিটিক্যাল রিফর্মের জায়গাগুলো, এইটা আসলে আমরা কেউ আশা করি নাই। আবার পার্লামেন্টের প্রসিডিওরে জানেন, যেহেতু সময়ের মানে প্রপোর্শনের সময় আছে, সেখানে 2 ঘন্টার বিতর্কে ধরেন অপোজিশন হয়তো আধা ঘন্টা 35-40 মিনিট পায়, লম্বা সময়টা বিতর্কে সেখানে চলে যায়। তো সেই জন্য অপোজিশনও তাদের যে যোগ্যতা দিয়ে এবং যে ক্রেডিবিলিটি নিয়ে সংসদে উপস্থিত থাকা দরকার ছিল, বিরোধী দলও আমরা দেখতে পারতেছি সাকসেসফুলি বিএনপিকে সেই লেভেলে অ্যাকাউন্টেবল করতে পারছে না। তাহলে এইটা হচ্ছে যে আমাদের সংসদের জন্য একটা দুঃখজনক রিয়েলিটি দেখতে পাচ্ছি। ইকুয়ালি দুইটা টিমই ব্যাডলি পারফর্ম করতেছে। মানে সরকারি দল বেশি খারাপ করতেছে, যে সে তার ওয়াদা ভঙ্গ করছে, তার কাছ থেকে যে আমাদের জনপ্রত্যাশা ছিল, সে যে আওয়ামী লীগের আমলে 17-18 বছর নির্যাতিত ছিল, মজলুম ছিল, তার ঐতিহাসিক জায়গা থেকে সে শিক্ষা নিবে অথবা নিয়েছে বলে আমরা ধারণা করেছিলাম, সেইটা তো আমরা এখন প্রচণ্ড রকম বুঝতে পারছি যে সে আসলে কোনো সংস্কারের পক্ষে না, কোনো সাবস্ট্যান্সিয়াল রিফর্মের সে পক্ষে না। ইভেন দেখেন পুলিশ সংস্কার কমিশন যেটা করা হয়েছে, একটু করি যে আপনি বলছেন, আপনি বলবেন, এখানে তারা তো বারবারই বলছে আমরা জুলাই সনদ যে স্বাক্ষর করেছি এই রিফর্মটা আমরা বাস্তবায়ন করব। এখানে তো বিরোধটা যদি আমি বলি যে কোন প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে, এটা নিয়ে মূল বিরোধ। প্রক্রিয়া নাই, কিন্তু তারা তো বলছে যে আমরা জুলাই সনদে যা স্বাক্ষর করেছি, যেটা আপনারাও স্বাক্ষর করেছেন, আপনি নিজেও করেছেন, তো বলছে যে এটা আমরা বাস্তবায়ন করবো। এর বাইরে তো তারা কোনো কথা আজ পর্যন্ত বলেনি। তো যেটা সহজ হইতো যে 133টা অধ্যাদেশকে আপনি একটা বিলে নিয়ে আসেন, জুলাই জাতীয় সনদ 2025 বিল, এটা একটা বিল করে ফেলেন, একটা বিল করে এটা পাশ করে ফেললেই তো হইতো।
যদি এটা মনে হয় আইনগত ইয়েতে এটা হয় না। কেন হবে না? এটা আপনি একটা টোটাল বিল করে তো একটা মেগা বিল করা সম্ভব তো এটা। বিলগুলো মনে হয় এনিওয়ে এটা আমি যতটুকু জানি, আমি দীর্ঘদিন পার্লামেন্ট কভার করেছি, তো এটা যেটা শর্ট ফর্মে এখন যেটা করা হয়েছে, আপনি যেটা বলেন যে 133টা বিল নিয়ে ওকে করা যেত না, এখনই সবচেয়ে শর্টেস্ট পসিবল সিস্টেমে এখন যেটা করা হয়েছে, নাহলে এত তাড়াতাড়ি আপনার 98 99 মানে অন্যভাবে বলতে গেলে 120টা বাদ দিলে 113টা বিল, 99টা বিলে 113টাকে 99তে আনা হয়েছে। এবং এটা যেহেতু কমিটিতে গেছিল, কমিটিতে অ্যাগ্রিড হয়ে যাওয়াতে এখানে আর এটা সময় নেয়নি, এটা করা গেছে। এটার জন্য তো খুব একটা ঝামেলা হয়নি। ঝামেলাটা হয়েছে যেখানে যে আপনি যেখানে 15টা বিল ড্রপ করে দিলেন, বললেন যে এটা আরও ঠিক করে আরও ভালোভাবে এনে আমি পার্লামেন্টে পাস করব, এই জায়গায় একটা আস্থাহীনতার সৃষ্টি হয়েছে যে আপনি ভালো তো আপেক্ষিক, আমার দৃষ্টিতে যেটা ভালো আপনার দৃষ্টিতে এটা খারাপ। এটা একটা মূল বিষয় নয়, এটা গণভোটের ম্যান্ডেট আছে তো এটার ব্যাপারে, এটা গণভোটের ম্যান্ডেট আছে যে প্রসেসে গেছে, এইটা বাংলাদেশে ওয়াইডলি প্র্যাকটিস ফ্রম ইংল্যান্ডের এক্সপিরিয়েন্সে দেখেছি, এইটা সামারালি বিল আকারে প্রেজেন্ট করার সুযোগ ছিল। এরপরে সরকার যেখানে বলছে যে অধিকতর ভালো করবে, আপনি সংশোধনীগুলো পরের সেশনে আনেন, বাজেট চলে যাক, বাজেটের পরে আপনার যে উইন্টার সেশনে আসবে আপনি প্রত্যেকটা জায়গাতে সংশোধনী আনেন, বিতর্ক হোক আলাদা করে, কিন্তু জুলাই সনদটা যে ফর্মে রেফারেন্ডাম আকারে পাশ হয়ে গেছে আপনি সেই ফর্মেটে সেটা পাশ করেন, এটাই তো আমাদের প্রত্যাশা ছিল। এখন এই যে প্রসেসের দোহাই দিয়ে আপনি সাবস্ট্যান্সিয়াল ক্রিটিক্যাল রিফর্মগুলোকে নাই করে দিচ্ছেন, এইটা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না, এটা আমরা কেউ আশা করি নাই। এইটা বিএনপির যে বেগম জিয়ার দেওয়া 2030-এর ভিশন, 31 দফা, ইলেকশন ম্যানিফেস্টো, প্রত্যেকটার সাথে সাংঘর্ষিক হয়েছে। এবং এটা করে যেটা হয়েছে, বিএনপি আননেসেসারিলি আনপপুলার হওয়া শুরু করেছে প্রথম দিন থেকে, যেটা অ্যাবসলিউটলি অপ্রয়োজনীয় ছিল। আপনি দেখেন জুলাই জাদুঘরের বিষয়ে যে অধ্যাদেশটা ছিল, কমিটিতে পর্যন্ত সব দল একমত হয়েছে যে কেয়ারটেকারের সময় যে ফর্মে এটা অধ্যাদেশটা আছে এই ফর্মেই আমরা বিল আকারে দিয়ে দিব পাশ করে দেওয়ার জন্য। 20 মিনিটস আগে সংসদ সদস্যকে দিয়ে, একজনকে দিয়ে আপনার সংশোধনী দেওয়া আছে। আপনি পার্লামেন্ট কভার করছেন, আপনি জানেন সরকার বিল করলে সরকারি দল ইউজুয়ালি সংশোধনী দেয় না, দিলে এটা কমিটি স্টেজে দেয়, তারা আলাদা করে লিখিত দিয়ে দিবে। সেখানে 20 মিনিটসের ভিতরে 3টা সংশোধনী দিয়ে আপনি আপনার মেজরিটি দিয়ে পাশ করলেন। পুলিশ, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন, এটা তো আমরা সবাই মিলে একমত হয়েছি, এটা উঠাইলেনই না। তাহলে এই কাজগুলো করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে বিএনপি নিজেকেই জনগণের বিপক্ষে দাঁড় করাচ্ছে, যেটা প্রয়োজন ছিল না, তো সে তো গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি। এবং বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর জুলুমের শিকার হওয়ার মধ্য দিয়ে আমরা তো এই আলোচনাগুলো এনেছিলাম সবাই মিলে, যেন রাজনীতি করবার কারণে কোনো নেতাকর্মী গুমের শিকার না হন, ভিন্ন মতের কারণে তাকে যেন উঠায় না নেওয়া হয়। তো এই অভিজ্ঞতার আলোকে বিএনপি পার্লামেন্টে যে কাজটা করেছে সেটা দুঃখজনক খুবই, এবং এটা ইতিহাস তাকে ক্ষমা করবে না কোনো না কোনো ফর্মে। কিন্তু এইখানে আমি একটু আপনাকে আবারও ইন্টারাপ্ট করতে চাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ হাসান তার কাছে আসবো, তার আগে একটা মিনিট আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। যে 15টা বিল, বিশেষ করে গুম কমিশন, মানবাধিকার কমিশন, এগুলো খুবই ভাইটাল, এবং এটার সাথে সংস্কারের সাথে এটা সাপ্লিমেন্ট করে, সংস্কারের বিষয়গুলো কিন্তু এখনও রয়ে গেছে, এখানে আরও অনেক বিষয় রয়ে গেছে, এটা একটা সাপ্লিমেন্ট করে যেগুলো আইনের মাধ্যমে কভার করা সম্ভব ছিল, যেটা সংবিধান সংশোধন করে করতে হবে। সংস্কারের মেজর সেই পার্টগুলা যদি আমরা বলি যে জুলাই সনদে যে 84 দফা আছে, তার মধ্যে 47টি দফাই সংবিধান সংস্কার করে করতে হবে, ওই পার্টটা কিন্তু রয়েই গেছে। আর এই পার্টগুলো কভার করছিল মূলত যে বাকি যে 37 দফা আছে, আপনি ভালো করে, আপনি যেহেতু পুরো প্রক্রিয়ার সাথে ছিলেন, আমরা ফলো করেছি, কিন্তু আপনি এর মধ্যে ছিলেন, তো এই 37 দফাকে সাপ্লিমেন্ট করছিল, সাপোর্ট করছিল, কিংবা এনফোর্স করছিল, আমি যদি বলি এই বিলগুলো দিয়ে এনফোর্স করা হচ্ছিল। কিন্তু তারা বলছে যে এগুলা আমরা করব, আমরা কিন্তু এগুলা ফেলে দেইনি, 4টা তারা বাদ দিছে, বলছে এটার কোনো আর দরকার নেই, যে এটা হয়ে গেছে, ল্যাপস হয়ে গেছে, সেটা নিয়ে তেমন বিতর্ক হয় নাই। বাট এই যে 15টাকে আটকানো হয়েছে, সেই 15টা নিয়ে মূল বিতর্ক। তারা বলছে নেক্সট সেশনে, একবারে স্পেসিফিকলি যদি আমরা বলি যে ফাইনালি এটা বলা হয়েছে যে নেক্সট সেশনেই আমরা এটা উত্থাপন করব এবং আরও ভালোভাবে, তখন হয়তো ডিবেটটা এটা নিয়ে আরও কঠিন হবে যে এটা আপনি ভালো করছেন না মন্দ করছেন। তো এই প্রশ্নটা মনে হয় থেকে যায়। আমি আপনার কাছে আসবো, ডক্টর মোহাম্মদ হাসান আলীর কাছ থেকে একটু শুনে আসি যে কয়েকটা বিষয়ে ব্যারিস্টার ফুয়াদ নিয়ে আসছেন খুব রাইটলি, যে ক্ষমতায় আসলে দুর্নীতি হতে পারে, প্রমোশন নিয়ে বাণিজ্য হতে পারে, এটা
আগেই একটা ধারণা করে রাখছিলেন যে হতে পারে এরকম বিএনপি সরকার আসলে, কিন্তু জুলাই সনদ নিয়ে এটা হবে এটা তারা এক্সপেক্ট করেননি যারা বিরোধী দলে আছেন। আপনার ধন্যবাদ বক্তব্য। আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক অনেকগুলো বিষয় নিয়ে আসছেন সামনে। দেখেন, উনি যে সমস্ত কথাগুলো বলছেন সেটা ওনার কথা। আমি শুধু এতটুকু বলি যে আমি সংবিধানের মানুষ না, আমি কমার্সের মানুষ, ব্যবসা পড়াই, লাভ লোকসান পড়াই, দুর্নীতি হলে অর্থনীতিতে কিভাবে প্রভাব পড়ে সেটা পড়াই, কালোবাজারি হলে তার সাধারণ ভোটাররা কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সেগুলো আমরা দেখাই, মজুদদারি হলে, সিন্ডিকেট হলে, ব্যাংকগুলো লুটপাট হলে কি হয় সেগুলো আমরা পড়াই। দেখেন, 133টি অধ্যাদেশ উনি যেটা বলছেন, আমি অন্তত আমার বাংলাদেশের যে রাজনীতি দেখা বা পার্লামেন্টারি ডেমোক্রেসি দেখা, সবগুলা একবারে নিয়ে এসে একটা বিলে করার নজির নেই। হয়তো নিশ্চয়ই করা যেত বলেই হয়তো উনি বলছেন, উনি আইনজ্ঞ, যেহেতু আমি আইনজ্ঞ না। প্রত্যেকটাই আলাদা আলাদা একটা করে আইন, এবং প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট বিষয়ের উপরে আইন, একই রিলেভেন্ট আইনও না। অতএব সেগুলো সবগুলোকে এক জায়গায় করে একটা আইনের মধ্য দিয়ে পাশ করা কিভাবে যাবে, সেটা উনি ওনার একটা অপিনিয়ন না, দিয়েছেন, না, এটাই না, একমাত্র পথ, না, কিংবা এটা না করে যে অপরাধ করে ফেলছে সেটা উনি না, বলেন। আমি একটু বলি, এটা উনি বলেন। আমি একটু বলি, এটা আমি নজির দেখিনি বাংলাদেশে, আর কি অন্য দেশে থাকতে পারে, উনি আরো ভালো বলতে পারবেন। 2 নম্বর কথা হলো, বিএনপি দুর্নীতি করবে না, এটা তো বহু আগে বিএনপি বলেছে। বিএনপি চাঁদাবাজি করবে না বলেছে। বিএনপি তো তার ক্ষমতায় আসার আগেই বহু মানুষকে, প্রায় 4000+ মানুষকে চাঁদাবাজির জন্য দল থেকে বহিষ্কার করেছে, মামলা করেছে, এগুলো করেছে বিএনপি। ওনার প্রত্যাশার সাথে আমার প্রত্যাশার কিন্তু কোনো ফারাক নেই, কারণ জুলাই বিপ্লব বিএনপি করেছে, আমরাও রাজপথে থেকে করেছি। উনি নিগৃহীত হয়েছেন, আমরাও 7টা মামলার আসামি। আমার অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে পতিত সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলার কারণে, সব ঠিক আছে। প্রশ্ন হলো যে আইনগত বাস্তবায়নের যে প্রক্রিয়া, আমি সৌভাগ্যক্রমে যেদিন 62 ধারায় বা 62 অনুচ্ছেদ নাকি 62 ধারায়, তো 62 ধারায় যে বিরোধী দলীয় নেতা যে আলোচনার জন্য 2 ঘন্টা সময় মুলতবি প্রস্তাব যেটা, ওই দিন আমি পার্লামেন্টে ছিলাম। আচ্ছা, আমি দর্শক গ্যালারিতে ছিলাম। দর্শক গ্যালারিতে আমি ছিলাম। আমি দর্শক গ্যালারিতে আমার অসাধারণ লেগেছে, যখন বিরোধী দল যখন বক্তব্য দিচ্ছে তখন মনে হচ্ছে এটাই তো সঠিক। আবার যখন সরকারি দলের আইনমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য যারা বক্তব্য দিয়েছেন তখন মনে হচ্ছে এটাই সঠিক। পার্লামেন্টের ডেমোক্রেসির বিউটি বোধহয় এটি, যে এরকম হওয়া। দেখেন, সেই দিন আমার অন্তত 2বার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এই যে জুলাই সনদে যে বইটা ছিলেন, এই বইটা দেখিয়ে বলেছেন যে এখানে যা যা লিপিবদ্ধ করা আছে, নোট অফ ডিসেন্স ছাড়া বিএনপি যেখানে ঐক্যমত্য পোষণ করেছে তার প্রত্যেকটি অক্ষর একটি একটি করে বাস্তবায়ন করা হবে। আমি এটা একজন শিক্ষক হিসেবে বিশ্বাস করতে চাই, কারণ বিএনপি তো সবচেয়ে নির্যাতিত একটি দল। না, এখানে কি তাইলে একটা আস্থার সংকট কাজ না, করছে? কোনো সংকটই কাজ, বিরোধী দল এখানে সরকারি দলের উপর ট্রাস্ট রাখতে পারছে না, এই রকম বিষয় আসছে কিনা, যে কারণে একবারে রাস্তায় পর্যন্ত তাদেরকে নেমে আসতে হচ্ছে? না, এটা জাহিদ ভাই, এটা রাজনীতি। কারণ বিরোধী দল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক আসন নেই এবার বিরোধী দলের আসনে। অতএব তাদের টার্গেট আছে বেশি সংখ্যক না, বিএনপি নিজেও আমি 116 আসন নিয়ে গেছিল। আজকের বিরোধী দল যারা, তারা সবচেয়ে বেশি আসন পাবে, এই কথা বলতে ঠিক আছে। জামাতে ইসলামী সবচেয়ে বড়, তাদের তো রাজনীতি করতে হবে, কারণ সামনে নির্বাচন, 5 বছর পর নির্বাচন হবে, 4 বছর পর নির্বাচন হবে। তা আপনি জনগণকে যদি আপনি মাঠে উত্তপ্ত না করেন, ভেতরে বাইরে, এটা বিএনপি হলে একই কাজই করতো, অন্য যে কোনো দল হলে একই কাজই করতো। কিন্তু আমি বিরোধী দলকে ধন্যবাদ জানাতে চাই যে এখন পর্যন্ত তারা পার্লামেন্টে কোনো আনপার্লামেন্টারি বিহেভিয়ার বা অন্য কিছু করেছেন বলে আমি মনে করি না। উনি অনেক কথা বললেন যে আনপপুলার হওয়ার চেষ্টা করছে বিএনপি। যিনি আজকের প্রধানমন্ত্রী, তিনি তো বিএনপিকে ইতিহাসের সবচেয়ে পপুলার করার জন্য অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। উনি শপথ নেওয়ার আগেই প্রত্যেকটি রাজনৈতিক দলের বাড়িতে গিয়েছেন, যেটা বাংলাদেশে বিরল। উনি সরকারি গাড়ি ব্যবহার না করে নিজের গাড়ি ব্যবহার করেন, নিজের ড্রাইভার ব্যবহার করেন, নিজের তেল ব্যবহার করেন, রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান ছাড়া উনি ফ্ল্যাগ ব্যবহার করেন না, ওনার গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যায়, কোনো রাস্তা বন্ধ হয় না। এইগুলোর তো প্রশংসা সবাই করছে। এই যে উনি যে বলেন যে বিএনপি আনপপুলার, অন্যান্য যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেখানে ডিবেট সিস্টেম বলেন, আপনি বলেন সেগুলো, যেটা উনি বলছেন। আমি ব্যাখ্যা দিচ্ছি। সেটি হলো যে 133টির মধ্যে 113টি পাশ হয়ে গেছে, 2 দলই ঐক্যমত্য হয়ে পাশ করেছে, 4টি বাতিল হয়ে গেছে, 16টি বলছে যে ওই যে ওটা দেখিয়ে যে আমরা এটা বাস্তবায়ন করব সংশোধিত আকারে, যেহেতু সংবিধানের সাথে সংশ্লিষ্ট। আপনি দেখেন এই জুলাই যে সনদ, সেখানে 2টা শব্দ আছে, সংস্কার এবং সংশোধন।
তাহলে আপনি যদি সংস্কার করেন, আমি সাধারণ মানুষ, লেম্যান, আমি ফুয়াদ ভাইয়ের মতো এত আইনজ্ঞ নই, অতএব আমি যেটা বুঝি, আপনি জুলাই সনদের একবারে ক্যাটাগরিক্যালি দুটো শব্দ আমি নিজের চোখে দেখেছি। একটি হলো সংস্কার, পরে সংশোধন। তাহলে আপনি সংশোধন না করলে সংস্কার করবেন কি করে? আপনাকে তো সেটা আরেকটা ডিবেট। এটা ডিবেট না, বিএনপি সেই জায়গায় বলার চেষ্টা করছে যে আমরা এই সংস্কারগুলো করব, কিন্তু যে সংশোধনীটা দরকার সেই সংশোধনী কি করতে হবে? সংবিধান সংশোধনের মধ্য দিয়ে যেতে হবে। ওনারা বলছেন সংবিধানটা থাক, আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জায়গাতে। বিএনপি আগাগোড়াই বলেছে নোট অফ ডিসেন্ট কিছু ছিল না, তারা বলছে, এবং সেই সময় ঐক্যমত্য কমিশনে রেজুলেশন হয়েছিল, ফুয়াদ ভাই আরো ভালো বলতে পারবেন, যে বিএনপি যেগুলো থেকে নোট অফ ডিসেন্স বা জামাতে ইসলাম বা এনসিপি তাদেরও নোট অফ ডিসেন্স ছিল, এই নোট অফ ডিসেন্সগুলো বিএনপি তাদের বা অন্যান্য দল তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে বলবে। যদি জনগণ তাদেরকে ভোট দেন নির্বাচিত করে, তাহলে সেগুলো তারা বাস্তবায়ন করবে না। আমরা আশা করব বাস্তবায়নে বিএনপি আরো উদ্যোগী হবে এবং নেক্সট পার্লামেন্ট সেশনে যে কমিটমেন্ট আছে এগুলো করবে। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমরা জানি সবাই যে ইসলামাবাদে ব্যাপক প্রত্যাশা নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছিল এবং এই আলোচনা 21 ঘন্টা একাধারে চলেছে বিভিন্ন ফর্মে, এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমেরিকা থেকে ইসলামাবাদ পর্যন্ত চলে আসছেন এই আলোচনায় যোগ দেওয়ার জন্য এবং তার টিমকে লিড দিয়েছিলেন। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মিস্টার বাগের গালিপাপ, উনি ইরান ডেলিগেশনকে লিড করছেন। মানে দুইটাই খুবই হাই পাওয়ার ডেলিগেশন এবং এটা মিডিয়েটার হিসেবে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ এবং সাথে আপনার সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ছিলেন এবং উনি মিডিয়েট করেছেন। তো এখন ব্যাপার হলো তারা পাকিস্তানের ইনিশিয়েটিভকে গুড ইনিশিয়েটিভ দুই পক্ষই বলেছেন, বাট কোনো এগ্রিমেন্টে পৌঁছতে পারেননি। কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে আমরা যারা যুদ্ধের ইতিহাস সম্পর্কে বোঝার চেষ্টা করেছি এবং আমেরিকা এবং ইসরায়েলের যে অতীত ইতিহাস, তাতে মনে হয় নাই যে এই লেভেলের মার খাওয়ার পরে, বিব্রত হওয়ার পরে যুদ্ধের মাঠে তারা আসলে খুব অনেস্টলি একটা যুদ্ধবিরতি চাইছে, এটা আমার কাছে মনে হয় নাই। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যদি খোঁজখবর যেটা দেখলাম পত্রিকাগুলোতে, ইরানও কিন্তু যুদ্ধবিরতি চায়নি, ট্রাম্প চাইছে। ট্রাম্প পাকিস্তানকে দিয়ে এই যুদ্ধবিরতিটা ট্রিগার করাইছে। কারণটা কি? এবং কারণের একটা বড় জায়গা হচ্ছে যে সিম্পলি সে যুদ্ধের কৌশল নির্ধারণ করবার জন্য সময় পাচ্ছে না। ইতিমধ্যে দেখেছেন যে পেন্টাগনের সিনিয়র অনেক অফিসারকে ডিসমিস করা হয়েছে, জেনারেল লেভেল সিনিয়র অফিসার সবগুলো বাহিনীর, প্রায় 5 জনকে, চিফ সহ 5 জনকে, অনেক অফিসার। এটা সংখ্যাটা আরো বেশি। এবং ওই যে আরেকজন তো নিজ থেকে রিজাইন করেছেন, তার 6 জনকে মোট, এনিওয়ে 6, বাট এটা সংখ্যাটা অনেক বেশি, যেটা পাবলিক বিভিন্ন লেভেলের হয়তো আরো পাবলিক করা হয়নি। তো এই জন্য হচ্ছে যে আমরা ধারণা করেছিলাম যে এটা আসলে মানে যুদ্ধবিরতি হওয়ার মতো জায়গাতে ম্যাচিউর হয়নি। এবং পৃথিবীর ইতিহাসে দেখবেন যে যেই কারণে এটা যুদ্ধ, সেইটা যদি একটা সম্মানজনক উইন উইন সিচুয়েশনে না আসে সব পক্ষের জায়গাতে, ওই যুদ্ধটা আসলে শেষ হয় না। ওইটা যুদ্ধবিরতি হয় আবার ভাঙে। ইসরায়েল দেখেন গাজা ইস্যুতে, লেবানন ইস্যুতে কতবার যুদ্ধবিরতি করেছে, কথা রক্ষাই করে নাই, কিন্তু সে কোনোবার সরাসরি এটা ইভেন এইটাও ট্রাম্প টুইট করার পরেও কিন্তু ইসরায়েল লেবাননে অ্যাটাক করেছে। এবং যুদ্ধবিরতির শর্তের ভিতরে কিন্তু বলাই ছিল যে শুধু নাম ছিল লেবাননে অ্যাটাক করতে পারবে না, এই কথা বলা ছিল। তো আমরা তখনই আমাদের কাছে পরিষ্কার ছিল যে আসলে এখানে যুদ্ধবিরতির আলোচনাটা হবে না। আমার ধারণা যে আমেরিকা কোনো একটা দুষ্ট পরিকল্পনা করেছে, যে এটা আগামী ফিউ ডেজের ভিতরে এটা পরিষ্কার হয়ে যাবে যে আসলে তার দুষ্ট পরিকল্পনাটা কি। 16 ঘন্টা বলা হয়েছে ট্রাম্প নাকি সোশ্যাল মিডিয়াতে বসে নাই, সে টুইটারে বসে নাই। তো 16 ঘন্টা পরে তো আবার যে সে টুইট করছে, আবার আগের ল্যাঙ্গুয়েজে ফিরে গেছে। তো সেই জায়গাতে মনে হচ্ছে না যে আসলে যুদ্ধবিরতি হবার জন্য যেই মানসিক জায়গা দরকার সেখানে পশ্চিমারা সেখানে আছে, পার্টিকুলারলি আমেরিকা এবং ইসরায়েল। এবং ইরানের জায়গা থেকে আমরা যেটা মনে করছি, তারা আসলে এই প্রস্তুতিটা মাথায় নিয়েই আলোচনাতে এসছেন যে আসলে এখানে যুদ্ধবিরতি হবে না, তাকে আবার লড়াইতে ফিরে যেতে হবে এবং সেই প্রস্তুতি তারা রেখেছে এবং ওইটা অনুযায়ী তারা কাজও করতেছে। কিন্তু একটা জিনিস আপনি কি একটু বলবেন এটা নিয়ে? আপনারা, আমি চিন্তা করলাম যে ইরানের এই মুহূর্তে যিনি সর্বোচ্চ নেতা মোস্তফা খমেনি,
তার পিতার ঘোষণা দিয়ে তাকে হত্যা করার পর 40 দিনও যায় নাই, মানে ভেরি ফার্স্ট ডেতে উনি মারা গেছেন, 40 দিনও যায় নাই এই ইরান, মানে তার নেতৃত্বেই তো ইরান, এখন তো উনি ইরানের সর্বোচ্চ নেতা, এটা আলোচনার টেবিলে বসেছে। মানে এই রকম একটা অবস্থায় তারা এই মেন্টালিটি নিয়ে আলোচনার টেবিলে তারা আসছে। না নিঃসন্দেহে শুধু সে এবং- তো না, অনেক মানে সিনিয়র অনেক লিডার মারা গেছে। 55 জন বলা হচ্ছে একবার তালিকা দিয়ে, একদম, 55 এ তো হ্যাঁ। তারপরে আরেকজন এড হয়েছেন এক্স্যাক্টলি, নৌবাহিনীর একজন সিনিয়র অফিসারকে কদিন আগে মারা হলো। আমার মনে হয় যে শুধু মানে আয়াতুল্লাহ না, মানে গ্রান্ড ব্যক্তি না আর কি, তার টোটাল রাষ্ট্র কাঠামোর হেন কোনো জায়গা নাই যেখানে এইবারের যুদ্ধে তারা আঘাত করে নাই। এবং আফগানিস্তানে আমেরিকা এবং নেটোর পরাজয়ের পরে সম্ভবত সেকেন্ড টাইম তারা আবার এটা হোঁচট খাইলো। তাদের যে সুপার পাওয়ার, তাদের যে শক্তি, তাদের যে বিমান, যুদ্ধ, ডলার, সব কিছু মিলায়ে তারা নতুন করে আবার এই জায়গাতে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি দেখেন যে আফগানিস্তান থেকে উইথড্র করবার আলোচনাতে কিন্তু আমেরিকা কয়েক বছর সময় নিছে। সে একটা অ্যাপ্রোপ্রিয়েট মোমেন্টের জন্য ওয়েট করবে, যেই মোমেন্টটাতে সেখান থেকে উইথড্র করবে। এখন এক্স্যাক্টলি ওই অ্যাপ্রোপ্রিয়েট মোমেন্টটাকে এটা আমাদের কাছে পরিষ্কার না। ইরান যুদ্ধ, তো সেইটা হচ্ছে আগামী কয়েকদিনে আমরা পরিষ্কার দেখতে পাবো। আমেরিকা বোঝার চেষ্টা করতেছে যে তার এই যুদ্ধে সম্মানজনক রিট্রিট পয়েন্টটা কোনটা, এবং কোনো পয়েন্ট সে দেখতে পাচ্ছে না। সে হরমুজের নিয়ন্ত্রণ নিতে পারছে না, সে বাবে আল মান্দাব যেটা আছে ইয়েমেনের অফশোরে যেটা আছে, অফশোরে যেটা অপোজিট সাইডে, এইটা যদি যুদ্ধে যোগ দেয় তাহলে এটার কনসিকোয়েন্স কি হবে? কদিন এবং এখানে হুতিরা অ্যাক্টিভ হয়ে গেলে তো ওইদিকে তার পুরো আফ্রিকার সাথে কানেকশনটা বন্ধ হয়ে যাবে, টোটালি বন্ধ হয়ে যাবে। এবং এখানে তো শুধু তেল গ্যাস জ্বালানির অংশ আছে, আফ্রিকার লাইনে কিন্তু আপনার গোল্ড, ডায়মন্ড, হিলিয়াম এরকম রেয়ার আর্থ মিনারেলস ওখানে আছে। তেল গ্যাসেরও 10-12% আছে। তাহলে সে আলটিমেটলি 20 আর 10, 12, 30-32% ঝামেলায় পড়তেছে জ্বালানি সংকটে। এবং হরমুজের যে লেভেলে সে নিয়ন্ত্রণ ইরান নিয়ে নিয়েছে সেটা কিন্তু যথেষ্ট মানে হিস্টোরিক আর কি, যে আপনার সে অলরেডি ওখান থেকে ট্যাক্সও আদায় করা শুরু করছে, ওমানের সাথে চুক্তি করে ফেলছে এবং রিয়েলে করবে। আজকে আবার বলে দিয়েছে যে ডেপুটি স্পিকার যারা পার্লামেন্টে যারা বলছেন চুক্তিতে আসবে তাদের মুদ্রায় তারা কনভার্ট করবে, তারা বলছে। অলরেডি ওমানের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কাতারের সাথে আলোচনা চলছে। তো এই জায়গাতে যদি গালফ কান্ট্রিগুলোর সাথে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এই রিলেশনশিপ সে বিল্ড করতে পারে, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে এই নাকানি চুবানির মধ্য দিয়ে ইরান যুদ্ধে আরো স্ট্রেনদেন হয়ে ফিরে আসবে। তো সেই জায়গাটা কিভাবে আমেরিকা কন্ট্রোল করবে? ডলারের দাম, লোকাল ইলেকশনের ঝামেলা আছে আমেরিকাতে, মিডটার্ম ইলেকশন তো নভেম্বরে, এরপরে প্রাইস হাইক হচ্ছে, ইনফ্লেশন বেড়ে গেছে, ইয়ারলি অ্যানুয়াল হিসাব করলে 3.3 হয়ে গেছে ইনফ্লেশন রেট। এই প্রত্যেকটা জায়গাতে আমেরিকা সিম্পলি তার অঙ্ক মিলাইতে পারছে না। শুধুমাত্র জ্বালানির দামই তো হাইয়েস্ট 40% পর্যন্ত বেড়ে গেছিল, আর ইনফ্লেশন তো আজকে রিপোর্ট আসছে, ইনফ্লেশন দেখতে আপনি যেটা বললেন। এরপরে যেটা সমস্যা আছে যে টোটাল ট্রাম্পের যে ইনার সার্কেল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, তার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং তার মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন অলমোস্ট কেউই তার সাথে একমত হচ্ছে না এই যুদ্ধে। তার মেগাতে যে মেক আমেরিকা গ্রেট এগেইন, এটার মধ্যেই তো বিশাল ফ্র্যাকশন, তাদের মধ্যে পক্ষ বিপক্ষ, এটা তো অনেকটা সামনেই চলে আসছে। আপনি এবং ফরমার যে আপনার ফরেন মিনিস্টার ছিল, ফরেন সেক্রেটারি ছিল আপনার জন ক্যারি, একটা সিরিয়াস স্টেটমেন্ট যেটা বলেছে যে আমাদেরকেও ইসরায়েল পুশ করেছে, সে এই ট্র্যাপে পড়েছে। এবং আমরা কেন এগ্রি করি নাই, এর আগের সিভিল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডভাইস ছিল এই ট্র্যাপে আমরা পড়ে যাব। তো যেই ট্র্যাপ থেকে বাঁচার জন্য আমরা যুদ্ধে নামি নাই, ট্রাম্প সেই ট্র্যাপে পড়ে গেছে এবং এটা বিব্রতকর হয়েছে তাদের জন্য। মিস্টার আসনাত, আপনার কাছে যে জিনিসটা জানতে চাই যে পাকিস্তান এটার মধ্যস্থতা করে, তার যে অবস্থানটা ছিল, কালকে একটা জরিপ আপনি নিশ্চয়ই দেখেছেন, যে আগে যেটা ছিল রিভার্স, সে 90% লোকজন পাকিস্তানের উপর আস্থা রাখতে পারছিল না তার দেশের, তার নেতৃত্বে। তারা রিভার্স দেখা যাচ্ছে যে 70% বলছে, তাদের একটা জরিপ ছিল, তাদের ইন্টারনাল ইয়েতে জরিপ, এখানে পপুলারিটি। এবং আজকে আলোচনার একমত হতে না পারলেও, চুক্তি করতে না পারলেও, দুই পক্ষ কিন্তু এই ইনিশিয়েটিভের জন্য তারা যে এক টেবিলে এই দুইটা দেশকে বসাতে পেরেছে। এবং 79-এর পর সর্বোচ্চ লেভেলের মিটিং হয়েছে ইরান এবং এই বিপ্লবের পর, ইরানের বিপ্লবের পর আমেরিকার মধ্যে। তো পাকিস্তানের এই নতুন করে ফিরে আসা, পাশাপাশি ভারতের বাংলাদেশে মানে সহ এই তার রিজিয়নে একটা আধিপত্য বিস্তার করে বিশ্ব মোড়লে পরিণত হওয়ার একটা চেষ্টা ছিল,
এইখানে একটা রিভার্স ঘটনা ঘটে গেছে এর মাঝখান দিয়ে, কিন্তু এই ইরান যুদ্ধের এই মধ্যস্থতার মাঝখান দিয়ে। এইটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, ফুয়াদ ভাই একটু ইঙ্গিত দিয়েছেন যে আসলে পাকিস্তানকে দিয়ে ট্রাম্প এই কাজটি করিয়েছেন তার সম্মান রক্ষা করার জন্য। পাকিস্তানের সেই পরিমাণ সক্ষমতা আন্তর্জাতিক রাজনীতিতে আছে বা সেই ইমেজ আছে এমনটি মনে করার কোনো কারণ নেই, কারণ তার দেশেই গণতন্ত্র নেই, তার দেশেই সবচেয়ে জনপ্রিয় নেতা সারা বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে ইমরান খান, তাকে গৃহবন্দী করে রেখেছেন খুবই একেবারেই ঠুনকো অজুহাতে। রাজনৈতিক নিপীড়ন আছে, দমন পীড়ন আছে, সে নিজে জুলুম করছে তার দেশের জনগণের ওপরে। অতএব তিনি এই ইরান আর আমেরিকার মধ্যে মধ্যস্থতা করতে স্বেচ্ছায় রাজি হয়ে গেছেন, আর তারা স্বেচ্ছায় আসছেন। এর নেপথ্যে কিন্তু নিশ্চয়ই কোনো কাজ আছে। আজকে দেখেন, এটা ব্যর্থ যেটা হওয়ার, ফুয়াদ ভাই তো চমৎকার করে বলেছেন হিস্টোরিক্যাল আসপেক্টে। আমি দেখছিলাম যে মোটা দাগে 3টা কারণে এটা ব্যর্থ হয়েছে, এবং এটা ব্যর্থ হবে এমনটি ধরেই নেওয়া হয়েছিল। কারণ ইসরায়েল ইরান পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে হবে, এটা কিন্তু তাদের একটা দাবি, এটা প্রকাশ্য দাবি। কিন্তু পেছনের দাবি কিন্তু তাদের তেল সম্পদকে দখল করা। পেছনের শক্তি দেখেন, এই যে গালফ যে এরিয়াটা, এখানে সমস্ত কিন্তু আমেরিকার ঘাঁটি আছে, সমস্ত দেশগুলো, সৌদি আরব বলেন, কাতার বলেন, তারপরে ইসরায়েল বলেন, সবগুলো পারেনি শুধুমাত্র কবজায় আনতে ইরানকে। ইরান তাদের জন্য এই যে একচ্ছত্ব আধিপত্য এই বেল্টে নিয়ে আসার জন্য একটা হুমকি। ইসরায়েল চাই তাদের নিরাপত্তা, কারণ একমাত্র কুয়েতকে ধ্বংস করা গেছে, ইরাককে ধ্বংস করা গেছে, আফগানিস্তানকে দুর্বল করা গেছে, ইরানকে পারা যায়নি। এই জন্য আমেরিকাকে দিয়ে এই যে ইরানের প্রতি যে আগ্রাসী আচরণ, সেটা শুধুমাত্র পারমাণবিক কর্মসূচি বিরত থাকা এমনটি নয়। 2 নম্বর দেখেন, ব্যর্থ হওয়ার এই যে হরমুজ প্রণালী, যেটা ফুয়াদ ভাই বলছেন, আমিও সেটা মনে করি যে হরমুজ প্রণালী, ইরান এবং এই আমেরিকার যে যুদ্ধ, এতে ইরানের একটি বড় অস্ত্র, যে আমেরিকাতে অর্থনৈতিকভাবে ধাক্কা লেগেছে। কিন্তু আমরা যে জায়গায় আছি জানেন, আমরা কি ধাক্কার বাইরে? আপনি দেখেন, আমরা এই নিয়ে আলাপ করব আমাদের বাংলাদেশে এই যুদ্ধের প্রেক্ষিতে নিয়ে আমরা আরেকটা তবে আমি আলোচনার আমি একটু শেষ করে দিই, তাহলে একটু ছোট করে শেষ করে দিই। আমার মনে হয় যে এই যে আফগানিস্তান থেকে যে লেজ গুটিয়ে তারা গিয়েছিল, আমেরিকা ইরান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে কৌশলগত কারণে। ইরানকে যতটা দুর্বল ভাবা হয়েছিল বা আমেরিকা ভেবেছিল, ইতিমধ্যেই ইরান তার সক্ষমতায় এটি প্রমাণ করেছে যে তারা সেই অর্থে দুর্বল নয়। তাদের এতগুলো প্রথম সারির নেতৃবৃন্দকে নির্বিচারে একবারে হত্যা, যাকে নরহত্যা বলা হয়, গণহত্যা যাকে বলা হয়, সেই গণহত্যা করার পরেও যে জাতি মাথা উঁচু করে, এবং আপনার মনে থাকবার কথা, যেদিন আয়াতুল্লাহকে হত্যা করা হলো, তার পরের দিনে টুইট করে ট্রাম্প বলেছিলেন যে আপনারা নেতা নির্বাচন করেন, আপনারা নেতৃত্ব পরিবর্তন করেন, আপনাদের সাথে আছি। না, এটা তো ইরানি জনগণ ছিল, হামলার এই ছিল, রেজিম চেঞ্জ কিন্তু রেজিম চেঞ্জ তো হয়নি, রেজিম চেঞ্জ তো হয়নি, বরং গোটা ইরান আরও একদম ইস্পাত কঠিন ঐক্যে তারা দাঁড়িয়ে গেছে কাঁধে কাঁধ মিলিয়ে, এবং তারা শেষ রক্তবিন্দু দিয়ে এই লড়াইয়ে যে তার প্রতিজ্ঞা যে নেওয়া, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, এটি একটি জাতিকে মাথা উঁচু করে টিকে থাকার জন্য যে বড় শক্তি, সেই শক্তি তো আমেরিকার মধ্যে নাই। আমেরিকার ভেতর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সমালোচনা হচ্ছে, পদত্যাগ করছে, স্যাক করতে হচ্ছে। এরকম নজির তো ইরানে নেই। ক্ষতি হচ্ছে, ধ্বংস হচ্ছে, হত্যা হচ্ছে, তারপর তারা মাথা উঁচুয়ে তারা বলছে যে আমরা এই চাপিয়ে দেওয়া লড়াইয়ের বিরুদ্ধে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। এটি তো সবচেয়ে বড় শক্তি। ফুয়াদ, আপনার কাছ থেকে এই বিষয়ে আপনি কি কিছু বলতে চান? আমি যেটা বলছিলাম যে মিডিয়েটর হিসেবে পাকিস্তানের যে একটা ভূমিকা, পাকিস্তানের গণতন্ত্র নিয়ে অবশ্যই কথা আছে, গণতন্ত্র নিয়ে যেমনটি বলছিলেন ডক্টর হাসানাত, কিন্তু আরেকটা দিক কিন্তু দেখার বিষয় যে পাকিস্তান এই সময়ে এসে কিভাবে আমেরিকা এবং চায়না, দুইটা বৈরী বড় বৃহৎ দেশের সাথে রিলেশন বজায় রেখে চলেছে। বাংলাদেশের জন্য এটা কিন্তু একটা বড় বিষয় যে চায়না এবং আমেরিকার সাথে তার রিলেশনটা কি হবে, মুসলিম ওয়ার্ল্ডের সাথে কি রিলেশন হবে, ইন্ডিয়ার সাথে কি হবে, এই মুহূর্তে এটা বেশ জটিল এবং সামগ্রিকভাবে আপনি এই জায়গাটাকে কিভাবে দেখেন, একটু শুনে আমি অন্য প্রসঙ্গে যাব। সার্টেনলি ধরেন এই অঞ্চলে তো আমরা সবাই জানতাম যে ওয়াশিংটনের মিত্র হচ্ছে দিল্লি। আপনার চায়নাকে কন্টেইন করবার জন্য, পাকিস্তানকে কন্টেইন করবার জন্য তার সবচেয়ে ক্লোজেস্ট এবং
আফগানিস্তানে ইস্যুতে তারা কিন্তু একসাথে কাজ করেছে, সিআইএ এবং র। এবং যখন কাবুল ছেড়ে তারা পালিয়েছে, আইএসআই 6 বিলিয়ন রুপি পাইছে আপনার মানে বিভিন্ন জায়গাতে, ইন্ডিয়ান যে এজেন্সির অফিসগুলো ছিল। তো সেই জায়গাতে এইরকম একটা জায়গাতে এসে যে পাকিস্তান ও ওয়াশিংটনের সাথে একটা সিরিয়াস নেগোসিয়েশনের পক্ষ হইতে পারে, এইটা একটা হিস্টোরিক জায়গা সার্টেনলি। এবং গত বছর যখন ভারত পাকিস্তান যুদ্ধে ভারত খুব শোচনীয়ভাবে হেরে গেল, সেই পরাজয়ের সময়টাতেও কিন্তু পুরোটা সময় কিন্তু ট্রাম্প খুবই আকারে ইঙ্গিতে পাকিস্তানকে প্রেস করেছে, বিমান কয়টা ধসে পড়ছে, সে অতগুলো আবার প্লেন লাগানো ছিল, পাকিস্তানের ফিল্ড মার্শালকে ডেকে বলছে কেমনে পাঠাইলা, এত অল্প লোক দিয়ে তুমি এটা কেমনে করলা, প্রেস কনফারেন্স এগুলো বলেছে। সো টেকনিক্যালি আপনার এই জায়গাটার বেনিফিট অবশ্যই পাকিস্তান নিয়েছে এবং পাকিস্তানের গ্লোবাল ভ্যালু বেড়েছে। সারা দুনিয়ার ধরেন হাজার হাজার সাংবাদিকরা ইসলামাবাদ পাকিস্তানকে প্রজেক্ট করতে হয়েছে গত 2 দিন ধরে। তো নিঃসন্দেহে সেটা একটা বিশাল ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্পের সাথে অথবা আমেরিকার সাথে যে কোনো দেশের সম্পর্কটা খুব বেশি খুশি হওয়ার মতো জায়গা নেই, গিভেন যে পাকিস্তান একটা মুসলিম দেশ এবং তার নিউক্লিয়ার বোম আছে। অতএব সে এমন কোনো দেশ না যেটা ইসরায়েল অথবা পশ্চিমের দেশ লং টার্মে খুবই কল্যাণকর রাষ্ট্র বলে তারা মনে করে তাদের জায়গা থেকে। অতএব এই সম্পর্কটার ভিতরে কোনো স্যাবোটাজ আছে কিনা সেটাও ভবিষ্যতে দেখতে হবে। অতএব এটা ইমিডিয়েটলি মনে হচ্ছে যে পাকিস্তান খুবই হাই ভ্যালুড একটা নেগোসিয়েশন করতে পেরেছে অথবা আলোচনাতে আসতে পেরেছে। দিন শেষে আলোচনাটা কোথায় গিয়ে গড়ায়, কার মাধ্যমে এটা শেষ হয় এবং কাকে শেষ পর্যন্ত এটার দায় নিতে হয় ব্যর্থতার, সে অনেকগুলো বিষয় আমার মনে হয় যে সময় ঠিক করে দেবে। তাই পাকিস্তানের আপাতত ক্রেডিট নেক, কিন্তু আমেরিকার প্রশ্নের সম্পর্কের জায়গাতে ট্রাম্পের সাথে সম্পর্কের জায়গাতে উচ্ছ্বসিত হওয়াটা ঝুঁকিপূর্ণ। কারণ ট্রাম্প এরকম বহু রিলেশনশিপকে আন্ডু করে দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের কয়েক দশকের সম্পর্ক সে পুরো ট্রেড ট্যারিফ দিয়ে আন্ডু করে দিয়েছে। সাউথ আমেরিকার সাথে তার ট্রেড এগ্রিমেন্ট সে বাতিল করে দিয়েছে। কানাডা সে দখল করে নেয়, গ্রিনল্যান্ড দখল করে নেয়, গ্রিস দখল করে নেয়, মানে সে যত কাজ করেছে। এই জন্য তার হিস্টোরিক্যাল অ্যালাইজদের সাথে যে সম্পর্ক, যে আচরণটা সে করেছে, সেই জায়গাগুলোতে এসে তার সাথে যে কোনো রিলেশনশিপকে খুব ক্রিটিক্যালি দেখতে হবে। মানে এত আশ্বস্ত হওয়ার মতো কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এই মুহূর্তে কি ইন্ডিয়া কিছুটা কোণঠাসা হয়ে আছে সামগ্রিকভাবে ওয়ার্ল্ড পলিটিক্সে এবং একটা কর্নার্ড হয়ে পড়ে আছে? শুধু এই মুহূর্তে না, আমার মনে হয় গত 1-1.5 বছর থেকে সিরিজ অফ ঘটনায় ধরেন পাকিস্তানের সাথে ভাইটাল রোল প্লে করেছে ট্রাম্পের ভূমিকা, তার সাথে বিহেভিয়ারটা যেভাবে হয়েছে একের পর এক। শুধু এটা না, একসময় তো আমেরিকা ইন্ডিয়া হয়েই বাংলাদেশকে কন্ট্রোল করছিল, বলে ওপেনলি তারা বলেছিল যে ইন্ডিয়া যেটা বলবে সেটাই। কিন্তু এখন এই অবস্থা থেকেও তো তারা সরে আসছে নিঃসন্দেহে। এবং এটা অনেকদিন ধরে চলছে। ধরেন আপনার যুদ্ধে তার শোচনীয় পরাজয়, তার কয়টা বিমান ধ্বংস হয়ে গেছে, পাকিস্তান বলে নাই, কিন্তু ট্রাম্প ফ্রান্সের বিভিন্ন সুপার পাওয়াররা কিন্তু এক্সপোজ করে দিয়েছে। এবং সেই ক্রাফটগুলোকে এখন ডিকমিশন করবার আলোচনা হচ্ছে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে দেখেন ইসরায়েলের সাথে তার ডিপ্লোমেসি সিরিয়াসলি ব্যাকফায়ার করছে। আফগানিস্তানদেরকে, তালেবানদেরকে মাঠে নামায়া যে দুষ্টামিটা সে করার চেষ্টা করছে, এটা সফল হয় নাই। ইরানের ব্যাকডোর দিয়ে চাবার যে তাদের বন্দর আছে, এই বন্দর দিয়ে কিন্তু সে শত শত স্পাই ইসরায়েলের সাথে কমিউনিকেট করে ওখানে পাঠিয়েছে। এটা কিন্তু ইরান শত শত ইন্ডিয়ানদেরকে গ্রেফতার করেছে। এরপরে দেখেন এই যে একটা যুদ্ধজাহাজ নেভি শিপ ডুবাই দিল আমেরিকাকে ইনফরমেশন দিয়ে। এরপর হচ্ছে ট্রেড ট্যারিফ, এত খেপছে তার উপরে 50% ট্যারিফ দিয়ে দিয়েছে। তো প্রত্যেকটা ঘটনার প্রেক্ষিতে যেটা হয়েছে যে আপনার গত 1-1.5 বছর ধরে গ্লোবাল ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি যা আছে, এরপরে তো নেইবারহুড পলিসি আছে, প্রত্যেকটা তার প্রতিবেশীর সাথে তার সম্পর্ক খারাপ। প্রত্যেকটা জায়গায় দিল্লির ফরেন পলিসি ফেল করেছে, ব্যাকফায়ার করেছে। অতএব সার্টেনলি ওয়াশিংটন এটাকে এখন নোটিসে নিয়েছে যে আমি কাকে ফ্রাঞ্চাইজ দিলাম যে আসলে আমার বন্ধকি জমি চাষবাস করতে পারতেছে না। তো সেখানে সার্টেনলি ইটস এ ডিজাস্টার। এবং কংগ্রেসেও কিন্তু এগুলো আলোচনা হচ্ছে, ইন্ডিয়ান পার্লামেন্টে আমরা শাশি থারুর থেকে শুরু করে সবাই খুব সিরিয়াস বারবার এটা আসছে। আমরা ভিন্ন একটা প্রসঙ্গে যাই, এটার সাথে ভেরি মাচ রিলেটেড, এই ইরান মার্কিন ইসরায়েলি হামলার সাথে রিলেটেড, যে বন্দর বন্ধ হয়ে যাওয়া, বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরে জ্বালানি সংকট বিশ্বব্যাপী এবং জ্বালানির যে সমস্ত উৎস সেগুলোতে হামলা হয়ে জ্বালানির উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন পর্যায়ের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও কিন্তু একটা জ্বালানি
ক্রাইসিস চলছে এক ধরনের, আপনি এটা কিভাবে দেখেন এবং ভবিষ্যতে কি করা উচিত সরকারের? এখন পর্যন্ত হিসাব নিকাশে আমাদের যা জ্বালানি মজুদ আছে এই মুহূর্তে কোনো সংকট হওয়ার কথা না। ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের যে পারচেজ যেগুলো চলে আসছে এরকম মিলায় চ্যানেলে যা মে মাস আছে পর্যন্ত এবং আছে মে মাস স্টক পর্যন্ত এবং চ্যানেল, এক্স্যাক্টলি মেয়ের মাঝখানে পর্যন্ত মোটামুটি একটা সেফ জোন আছে আমাদের। সংকট হচ্ছে গভর্নেন্সে, কারণ হচ্ছে পেট্রোলিয়াম অকটেন আমাদের তো কিনতে হয় না, এটা বাই ডিফল্ট আমরা পাই ডোমেস্টিক মার্কেট থেকে। সরকার বলছে আমাদের এখানে পরিমাণে ঘাটতি নাই, মজুদে ঘাটতি নাই, সরবরাহে ঘাটতি নাই, তাহলে ডিস্ট্রিবিউশনের পয়েন্টে এসে কেন 4 কিলোমিটার 6 কিলোমিটার লাইন হচ্ছে? এটাই তো প্রশ্ন, এখানে কেন এটা হচ্ছে এবং এর সমাধানটা কি? এটার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সরকারগুলো তার পলিটিক্যাল ইনভেস্টমেন্ট যারা করে তার দলে তাদেরকে রিটার্ন দিতে হয় বিভিন্ন মৌসুমে। কাউকে রমজান মাসে দেবে, কাউকে তেল গ্যাস দিয়ে দেবে, কাউকে লবণের মার্কেট দিয়ে দিবে, কাউকে চিনির মার্কেট দিয়ে দেবে, কাউকে হজের মার্কেট দিয়ে দেবে, হজ আসতেছে কয়েকদিন পরে। এরকম বিভিন্ন মৌসুমি মার্কেট দিয়ে সিন্ডিকেটের ইনভেস্টর যারা পলিটিক্সে ইলেকশন ইনভেস্ট করে তাদেরকে টাকাটা রিটার্ন করা লাগে। তো এই ক্লাউন পলিটিক্সের শিকার আমরা হচ্ছি। একটা বিশাল গ্যাং আছে যারা এই কাজটা করতেছে। আপনি শত শত ভিডিও দেখছেন, তেলের গাড়ি, পদ্মা মেঘনা যমুনার গাড়ি থামায়া রাস্তার ভিতরে তেল নিয়ে বিভিন্ন জায়গাতে করে চলে যাচ্ছে আর কি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িতে এরকম লিটার গ্যালন শত শত গ্যালনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো এখন এইটা হচ্ছে প্রধান কারণ। দ্বিতীয়ত কিন্তু হচ্ছে যে উদ্ধার হয়েছে, আপনি যেটা বলছেন এটা জেনারেল একটা কথা বলছেন, কিন্তু যে উদ্ধার হয়েছে আমরা এখন পর্যন্ত পার্লামেন্টে যে স্টেটমেন্টে দিয়েছিলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সেইখানে আমরা ওই দিনের স্টেটমেন্টের কথাই যদি বলি, সরকারি ভাষ্য সর্বশেষ যে 4 লক্ষ লিটার উদ্ধার হয়েছে। পত্রিকায়, মিডিয়ায় কিংবা অন্য কোনো জায়গায় রাজনৈতিক নেতৃত্বের খুব বড় ধরনের সম্পৃক্ততা কিন্তু আমরা পাইনি, সেটা সরকারি দল হোক কিংবা বিরোধী দল হোক। সরকার থেকে বলার চেষ্টা করা হয়েছে বিরোধী দল এটা ইচ্ছাকৃতভাবে এই জাতীয় সমস্যার সৃষ্টি করছে, এরকম কথা কিন্তু আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করছেন। এখানে টকশুতে এসেও আমি এমপি সাহেবদের কাছ থেকে এই বক্তব্য শুনেছি যে বিরোধী দলের ইনভলভমেন্ট আছে। আপনি যেটা বললেন যে সরকার এটা করছে, আর সরকার এটা করবেই বা কেন, কিংবা নামগুলো আসেনি কেন? যদি হতো তাহলে নামগুলো আসতো। আসলে কি এটা কারণ, এর বাইরেও আরো কিছু? এটাই আমার কাছে এটাই প্রধানতম কারণ হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে অনেকের কথা জানি, যেমন ধর পত্রিকাতে নাম আসে নাই। বাংলাদেশের সিন্ডিকেট কারা করে বিভিন্ন সময় সবার তো নাম আসে না। আপনার ওই মেঘনা ফ্রেশের অথবা ইউনাইটেড গ্রুপ, বসুন্ধরা 2-4 জনের নাম আসে, কিন্তু এর বাইরেও তো বিশাল ম্যাসিভ সিন্ডিকেট আছে। রমজানে সবাই তো 5 কেজি 10 কেজি খেজুর নিয়ে এটা করে না। তৃতীয়ত হচ্ছে যদি না হয় বন্ধ করা যাচ্ছে না কেন? আপনার আমার কোনো জায়গায় ঘাটতি নাই, কেউ ইনভলভ না আমার দলের। সরকারি গাড়ি, পদ্মার গাড়ি বন্ধ হচ্ছে না, সরকারি গাড়িটা থামাই দিল, মানে আপনি চাইলেই কি পদ্মার গাড়িটা রাস্তায় থামাই দিতে পারবো? এটা প্র্যাকটিক্যালি পসিবল আমার আপনার পক্ষে? এটার জন্য অবশ্যই একটা সিন্ডিকেট আছে, যেটা ডিপোতে ডিপো থেকে পেট্রোল পাম্প এর মাঝখানে কিছু গায়েব হয়ে যাচ্ছে। একদম না, ডিপোতেও আছে, উপরেও আছে, বিপিসিতে আছে, পেট্রো বাংলাতে আছে, ইস্টার্ন রিফাইনারিতে আছে, সবগুলো সোর্সে সিন্ডিকেট আছে। কিছু লিকেজ হয়ে যাচ্ছে, কিছু লিকেজ হচ্ছে, লিকেজ হয়ে ক্রাইসিসটা হচ্ছে। কারণ আমরা হিসাবে দেখছি যে কনজাম্পশন আগে যা ছিল এখন তাই আছে, বরং বেড়ে গেছে, দেখা যাচ্ছে বেড়ে গেছে, কমে যাওয়ার কথা থেকে বেড়ে গেছে। কারণ হচ্ছে আপনার এখন 4টার ব্যান আছে, 7 o'clock ব্যান আছে, 8 o'clock ব্যান আছে, আপনার তো কনজাম্পশন কমে গেছে, প্রোডাকশন কমে গেছে। তাহলে সেখানে আমার এই ক্রাইসিসটা কেন হচ্ছে? দ্বিতীয়ত হচ্ছে সরকার সমাধান করবার চেষ্টা করছে না। আমরা বারবার বলেছি সিন্ডিকেটটা ভেঙে দেন। কিভাবে ভেঙে দিতে পারবেন? 2 ভাবে ভাঙতে পারবেন। একটা হচ্ছে আপনি প্রাইসটাকে ড্রাস্টিকলি কমায় দেন। আপনি তো অলরেডি সাবসিডি দিচ্ছেন, আপনি 2 মাসের জন্য, 2 সপ্তাহের জন্য, 3 সপ্তাহের জন্য সাবসিডিটা একটু বাড়ায় দেন। বাড়ায় দিলে যেটা হবে, যে মজুদ করছে যে 90 টাকার জিনিসটা আমি 130 টাকায় বেচবো, ওই প্রাইসটাকে আপনি 70 টাকা করে দেন। তখন কিন্তু ও মার্কেটে এটা রাখতে পারবে না, কারণ এটা একটা লিকুইড জিনিস, প্রত্যেক দিন কমে যায়। ও তো 10 লিটার যদি মজুদ রাখে না, হাওয়ায় উড়ে যায়, ভ্যাপর হয়ে যাবে। ইভাপোর করে এটা হলো 7 লিটারে চলে আসবে, 6 লিটারে চলে আসবে। তো আলটিমেটলি বেশি দিন রাখতে পারবে না। অথবা বাড়ায় দেন। বাড়ায় দিলে যেটা হবে, সিন্ডিকেট 6 জনে মিলে ব্যবসাটা করতেছে, এখন প্রত্যেকটা ফিলিং স্টেশন ব্যবসাটা করতে পারবে, তখন সিন্ডিকেটটা ব্রেকডাউন করবে। কিন্তু বাড়ায় দিলে এই জায়গাটাতে আমার আপত্তি যে সরকার এত রিস্ক নিয়েও দাম বাড়ায়নি। যেখানে ওয়ার্ল্ডে ভেরি ফার্স্ট উইকে বলবো না, ফার্স্ট উইকেই 85টা দেশ তেলের দাম বাড়িয়েছিল, বাংলাদেশ বাড়ায়নি। সরকার এটা বলা যায় যে সাংঘাতিক একটা রিস্কি গেম খেলেছে। বাট
এটার রেজাল্টটা আপনি ইনফ্লেশন কিন্তু এর মধ্যে বাড়েনি, জিনিসপত্রের দাম ওই মানে এটা টাচ করেনি, কিন্তু আপনি 10 টাকা দাম বাড়ালেই 10% বাড়ালেই আপনি দেখতেন যে সর্বত্র যে প্রতিক্রিয়া হতো এটা সরকারের পক্ষে সামাল দেওয়া আরো কঠিন হয়ে যায়। না, রিয়েলিস্টিকলি কিন্তু বেড়ে গেছে। আপনি দেখবেন যারা কিছু মোটরসাইকেল জায়গায় পাচ্ছে, হয়তো, ধরেন বলে দেওয়া আছে 500 টাকার তেল নিতে পারবে, জি 100 টাকা ধরায় দিলে তো 5000 টাকার তেলও পাওয়া যাইতেছে, এক্স্যাক্টলি একই একই পেট্রোল পাম্পে পাওয়া যাচ্ছে। হচ্ছে তাহলে এইটা যে হচ্ছে না তা কিন্তু না। 2 ঘন্টা কি সবাই দাঁড়ায় থাকতেছে? কেউ কিন্তু 10 মিনিটে ব্যাকডোর দিয়ে তেল অকটেন নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে দাম জনগণকে দিতে হচ্ছে, প্রশ্ন হচ্ছে তো সবাইকে দিতে হচ্ছে না। এটাই তো আপনি জনগণের সাথে নেগোশিয়েট করবেন, বিরোধী দলের সাথে বসবেন, সব দল মিলে একটা কনসেনসাসে আসবেন। এটাই তো পার্লামেন্টারি পলিটিক্স। দিস ইজ দ্য ক্রাইসিস। আসেন আমরা একটা মানে ইয়াতে আসি, কনসেনসাসে আসি সব দল মিলে। তখন তো আর কেউ প্রতিবাদ করতো না, সব দল মিলে বলতো, গণমাধ্যমকে বুঝাইতো যে আপনারা জনগণের কাছে এই সমস্যাটা তুলে ধরেন। তখন এটা নিয়ে কেউ পলিটিক্স করতো না, যদি আপনি অপোজিশনকে এখানে এঙ্গেজ করে ফেলতেন। ডক্টর আসনাত, আপনি কি মনে করেন? অনেকগুলো বিষয় আমার কি আর বলার দরকার আছে? যেমন ফুয়াদ, না আপনার যথেষ্ট সময় পাবেন, আমরা এই পর্বে লম্বা সময়, আপনি কথা বলেন, অসুবিধা নেই। আমরা এই কয়েকটা বিষয় আসছে। একটা হলো যে আসলে এই ক্রাইসিসটা আপনার মজুদের সমস্যা নেই, স্টক আছে, পাইপলাইনে আছে, সরবরাহ আছে, তারপরেও কিন্তু দীর্ঘ লাইন প্রতিটা পেট্রোল পাম্পের সামনে। দেখেন, এটা বললে দর্শকরা কিভাবে নেবে আমি জানি না। আমরা একটু হুজুগে বাঙালি। এটা আজকে এরকম প্যানিক হয়েছে এমনটি নয়, এর আগেও কিন্তু প্যানিক হয়, ডিম নিয়ে প্যানিক হয়, চাল নিয়ে প্যানিক হয়, এবং অনেক কিছু নিয়ে প্যানিক হয়। আপনি বলছেন যে মানে অন্যভাবে যায়। আমি তো একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আমি তো লাইন ধরে তেল নিতে হয় আমাকে, আমি তো নিতে পারিনি, ফোন করেও নিতে পারিনি। আমার গাড়ির তেল যে পাম্পে আমি রেগুলার নেই, মাস গেলে আমার অফিস পে করে, তাদেরকেও কিন্তু নিয়ম মেনেই নেওয়া হয়েছে। আমার প্রশ্ন ওই জায়গায় না, ব্যবস্থাপনা নিঃসন্দেহে সমস্যা আছে, এটা একটা বিষয়। কিন্তু কেউ সিন্ডিকেট করছে তেল নেই, সিন্ডিকেট কেন করবে? দাম তো বাড়েনি, দাম বাড়বে এরকম কথাও সরকার বলেনি, বরং সরকার তো জনগণের কথা চিন্তা করে ওই জায়গাতেই দাঁড়িয়েছে। আপনি যেরকম বলছেন 84টি দেশে তেলের দাম বাড়ছে, এখনো বাড়েনি। তো এটা তো সরকারকে সাধুবাদ দেওয়ার কথা। কিন্তু আমরা যারা জনগণ, সরকার তো আমাদের ছাড়া না। আমরা যারা, যে মানুষটি, আমি গ্রামে দেখেছি, যেহেতু গ্রামে বসবাস করি, নওগাঁ বগুড়া আমার বাড়ি, যে মানুষটি সপ্তাহে 100 টাকার তেল কিনতো 1 লিটার, সে এখন প্রত্যেক দিনে 100 টাকার তেল কেনে। কেন? যে তেল আর পাওয়া যাবে না পরশুদিন থেকে। এবং আপনি যদি বাড়ি বাড়ি যান, এটা কোনো সিন্ডিকেট নয়, আপনি যদি হুন্ডালা মানে মোটরসাইকেল আলাদা বাড়ি বাড়ি যান, যেটা বলতে চাচ্ছেন এটা প্যানিক বাইয়ের কারণে এবং মানুষের এবং মনে এক ধরনের হুজুগে বাইং যে প্রেশারটা সেটা বেড়ে গেছে। এখন আমার কিছু সলিউশন আছে, সরকারকে দোষ না দিয়ে। একটা উদ্যোগ তো সরকার নিয়েছিল, আমরা যেহেতু সলিউশনের কথা বললেন, সাথে সাথে আমি যে একটা অ্যাপ ডেভেলপ করেছিল, এটা 2 দিন ধরে ট্রায়াল বেসিসে চালু করেছিল 60টা পাম্পে, প্রথম 2টা, তারপরে আরো 5টা অ্যাড করেছিল, কিন্তু এটা 2 দিন কাজ করার পর আর কাজ করে নাই। দেখেন, সবকিছু ডিজিটালাইজ করার মতো সক্ষমতা এখনো আমরা অর্জন করিনি। আপনি কি দিয়ে করবেন? ইলেকট্রিসিটি যে দেশে থাকে না, মাঝে মাঝে চলে যায়, আমাদের নেট দুর্বল, এগুলো অ্যাপসতে হবে না, এগুলোতে আরো জটিলতা বাড়ে। বরং সরকার 3টি কাজ করতে পারে। জি, আমি এর আগেও একবার কোন একটা টকশোতে বলেছিলাম। প্রথম কথা হলো, এই যে এত সব মোটরসাইকেল, এর বোধহয় অধিকাংশেরই রেজিস্ট্রেশন নাই। তাহলে আপনি তেলের পাম্পগুলোকে বলে দেন না যে রেজিস্ট্রেশন বিহীন কোনো মোটরসাইকেলে ক্রাইসিস তৈরি করছে, কিন্তু মোটরসাইকেল কোনো অন্য ট্রান্সপোর্ট অথচ না। মোটরসাইকেলের পেট্রোল এবং অকটেন লোকাল মার্কেটে প্রোডিউস হয়, এবং এটা ক্রাইসিস হওয়ার কথা না। ক্রাইসিস, এই যে বললাম, অকটেনের একটা মেজর পার্ট, আমি একটু বলি, যাই একটু বলতে দেন। আমার বেশি প্রথম- সময় নাই। না না, এই যে আপনাকে বললাম যে আমার কি বলার দরকার ছিল, আমার তো বলার দরকার ছিল না। আপনি তো এই জন্যই বলছেন যে আমার আর বলার দরকার নেই, আমি বরং শ্রোতা হয়ে শুনি। জি জি প্লিজ। বিষয়টা হলো যে এই যে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল, জি, এটা যদি তেল দেওয়া বন্ধ করতেন, দুটো উপকার হতো সরকার, এখনো সরকার ভেবে দেখতে পারে। 1 নম্বর কথা, এই রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল রেজিস্ট্রেশন যদি বাধ্যতামূলক করা যেত, জি, তাহলে সরকারের কিন্তু রাজস্ব আদায় হতো এবং এই তেল কেনার জন্য তারা যেত না। 1। 2 নম্বর কথা হলো যে এই রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল দিয়ে কিন্তু দেশে অধিকাংশ ক্রাইমগুলো হয়, ছিনতাই, চাঁদাবাজি, হত্যা, এগুলো বন্ধ হয়ে যেত। এগুলো বন্ধ হয়ে যেত। আমি মনে করি তেলের ক্রাইসিস নাই, সরকার এই ব্যবস্থাপনার ক্ষেত্রে আরেকটু দক্ষতার পরিচয় দেবে, এমনটি আমরা মনে করি। কেউ সিন্ডিকেট করতে মানে দলীয়ভাবে করছে। আর আমি প্রত্যেককে একটা কথা বলি, সবকিছু সরকারকে করতে হবে কেন? বিরোধী দল পার্লামেন্টে কি কোনো নোটিশ দিয়েছে? সবাই মিলে আলোচনা করার জন্য আপনাকে বিরোধী দলকে একটা নোটিশ দিতে পারতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা হবে, নিশ্চয়ই আলোচনা হবে। জানাচ্ছি আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।